নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন বলেই খবর। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে। সূত্রের খবর, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছে ইস্তফার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলেই খবর, আর তারপরেই তিনি ইস্তফা দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। অবশেষে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে বোন শেখ রেহানা। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। পথে নেমেছেন আন্দোলনকারীরা, হাতে বাংলাদেশের পতাকা, মুখে হাসিনার সরকার বিরোধী স্লোগান। আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, কথা দিলেন সেনা প্রধান। যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের, লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না। যারা বিপদে পড়লে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারা তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলবো, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পোস্টে লাগবে। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। বন দপ্তরের আধিকারিককে হুমকি দেওয়ার পর শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো অখিল গিরিকে। পদত্যাগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকে। बोले हम कुछ नहीं बोलेंगे। दल मुझसे ऑर्डर देते हैं जे मंत्री सभा से इस्तीफा देने के, हम इस्तीफा दे दिया, मुख्यमंत्री पास इस्तीफा दे दिया। मैं मेंबर हूँ, असेंबली का मेंबर हूँ। वो असेंबली का आज का लास्ट दिन है, अधिवेशन का लास्ट दिन है। वो अधिवेशन में हम जाते हैं, इसलिए हम आज तो आप असेंबली जा रहे हैं, सीएम के सामने जाएंगे, क्या कहना है? नहीं, हम सीएम को हम कुछ नहीं, सीएम के साथ कुछ बात नहीं करेंगे। हमको इस्तीफा देने के बोला, हम इस्तीफा दे दिया। जो घटना घटी क्या कहेंगे उस पर? हम जो घटना घटे, हम आदमी को लेके, गरीब आदमी को लेके हम लड़ाई करने पड़ेगा। लेकिन वो फॉरेस्ट डिपार्टमेंट का जो अधिकारी ने, वो बहुत सिचुएशन का जो आज अस्थिर का सिचुएशन होगा, इसलिए वो अधिकारी का कुछ बात के लिए, पब्लिक के लिए वो इंसल्ट करने पड़ेगा। इसलिए हम बोलेगा कुछ बात होगा, इसलिए सिचुएशन क्रिटिकल पोजीशन में चला गया। इसलिए हम पार्टी हमको बोलेगा कि तुम इस्तीफा दे दो, हम इस्तीफा दे दो। फॉरेस्ट डिपार्टमेंट के कंप्लेन पे ऐसा हुआ है, क्या कहेंगे इस पर? फॉरेस्ट डिपार्टमेंट क्या कंप्लेन करेगा, वो मुख्यमंत्री समझा लेगा। हम फॉरेस्ट डिपार्टमेंट का कंप्लेन के लिए हम कुछ बात नहीं करेंगे। हम बात करेंगे, हमको पार्टी ऑर्डर देंगे, ऑर्डर दे दिया, हम इस्तीफा दे देंगे। इस विषय पे क्या आपको अफसोस है? नहीं, कुछ अफसोस नहीं हुआ, कुछ अफसोस नहीं हुआ। विरोधी जो बोल रहे हैं क्या? विरोधी का जो बोलेगा विरोधी के बात के लिए हम कुछ नहीं बोलेंगे। तो सर आज सीएम से जाकर आप मिलेंगे? आज नहीं, सीएम के साथ हम तो अधिवेशन का साथ मिलेंगे, कोई बात नहीं। एक साथ में तो अधिवेशन होगा, अधिवेशन से मिलेंगे, कोई बात नहीं। ठीक है। পুজোর সরকারি অনুদান নিয়ে এমনিতে বিরোধীদের নানা মত, আর এর মধ্যেই আবার নয়া বিতর্ক।
মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদানের টাকা পুজো কমিটির বদলে কমিটির জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। টিটাগড়ের বিবেকনগর সর্বজনীন দুর্গাপুজো এই পুজো কমিটির সম্পাদক দেবব্রত ভট্টাচার্য। তিনি টিটাগড় পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী। অভিযোগ 2022 সালের 60,000 এবং 2023 সালের 70,000 টাকা কাউন্সিলরের ছেলের নামে খোলা কোম্পানি দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও কাউন্সিলর ও তার স্বামীর দাবি পুজো কমিটির অ্যাকাউন্টে না থাকার কারণেই এই ঘটনা। তাদের মতে এখানে বেআইনি কিছুই হয়নি। এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি জানান, তদন্তের দাবি করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেবেন। সংস্কারের মাত্র 1 বছরের মধ্যেই ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকার গন্ধেশ্বরী নদীর ওপর মানকালী সেতু। সমস্যায় নদী তীরবর্তী 3টি গ্রাম পঞ্চায়েত সহ গঙ্গাজল ঘাটি ব্লক এলাকার একটা বড় অংশের কয়েক লক্ষ মানুষ। বারকার ব্রিজ নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি। প্রতিবার বর্ষা আসে, প্রতিবার বর্ষাতে আমি বাইট দিই, প্রতিবারই সে নিয়ে টুকটাক কাজ হয়, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেরকম কিছু হচ্ছে না। বারবার মানকানালী অঞ্চল, ভক্তাবাদ অঞ্চল, তার পাশে যে কাঞ্চনপুর বলতে এই যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত মানুষ প্রায় 1.5 লক্ষ মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত। আজকে সবাই দুর্ভোগের শিকার। জাস্ট 1 বছর আগে 84 লক্ষ টাকা দিয়ে ব্রিজটাকে সংস্কার করা হলো। আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা যেটা করছেন একটু ভালো করে করুন, তো উনি কি করলেন জানি না। 1 বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন কোথাও 9 ইঞ্চি, কোথাও 6 ইঞ্চি। আমি জানি না কোন রাস্তায় 9 ইঞ্চি হতে পারে, ঠিক আছে, কিন্তু 6 ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। একটা মেন রোড ব্রিজের ওপরে কখনো 6 ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? জানিয়েছেন? বারবার জানানো হয়েছে, বারবার গতবার জানানো হয়েছিল বলে আজকে রিপেয়ার হয়েছিল। তো এই রিপেয়ারের নিদর্শন রিপেয়ারের অংশটাই তো ভেঙে গেছে। যতটুকু অংশ রিপেয়ার হয়েছে ততটুকু ভেঙেছে, যতটা পুরনো আছে সেটার মধ্যে কিচ্ছু হয়নি। ওই দিকের গার্ডওয়াল যেটা দেওয়া হয়েছিল সেটাকে উনিয়ে চলে গেছে, এই দিকে ব্রিজের মাঝের অংশটা ভেঙে দিয়েছে। এই হচ্ছে আমাদের উন্নয়ন। কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? পুরো এলাকার মানুষ সম্মুখীন, তারা বাঁকুড়ে কাজে যেতে পারছে না। যারা সবজি চাষ করছে তারা সবজি নিয়ে পরে বাজারে যেতে পারছে না। স্কুল কলেজ, এই তো আজকে যে এইচএস স্টুডেন্টদের ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পেরিয়ে যেতে হচ্ছে, উপায় নেই। হসপিটাল সমস্যা তো পুরোটাই। মানকানালী একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে বলে কিছুটা রেহাই, নর্মাল রোগীরা এখানে, কিন্তু যারা সিরিয়াস রোগী, যারা গোবিন্দনগরে ভর্তি আছে, তাদেরকে 30-35 কিলোমিটার দূরে ঘুরে পড়ে যেতে হচ্ছে। জলের স্রোতে রিলস বানাতে যাওয়াই হলো কাল। স্রোতে ভেসে গেল এক কিশোর। বারুইপুরের উত্তরভাগ পাম্পিং স্টেশনের ঘটনা। নিখোঁজ কিশোরের বয়স 17, তার নাম মোহাম্মদ নাসিম। বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে। সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সঙ্গে রিল বানানোর প্ল্যান করছিল কিশোর। কলকাতা পুরো এলাকা, রাজপুর, সোনারপুর, বারুইপুর, এমনকি উত্তর 24 পরগনার একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। আর সেই দৃশ্য দেখতে এবং ভিডিও করতে কয়েকজন বন্ধুর সঙ্গেই বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে গিয়েছিল এই কিশোর। কিছু বুঝে ওঠার আগেই জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। 18 ঘন্টা পর উদ্ধার হয় দেহ। রাতে ভাটপাড়ায় চলল উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হলো বেআইনি দোকান। রাতের অন্ধকারে ভাটপাড়া পৌর এলাকায় বিধায়কের উপস্থিতিতে চলল সরকারি জমি দখল মুক্ত করার কাজ। ভাটপাড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বেআইনি দোকান তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার দাবি, এ নিয়ে আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। রবিবার রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে। রাতের অন্ধকারে উচ্ছেদ নিয়ে উঠছে নানা প্রশ্ন। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।